প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যুগোপযোগী এক সিদ্ধান্ত হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করছেন। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো করে যাবা। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সরকার যেসব নির্দেশাবলী বিভিন্ন সময় প্রদান করে সেগুলো অবশ্যই হলো মানবে এবং অন্যকে মানার জন্য অনুরোধ করবে। তোমাদেরকে মনোবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষে আসছো তাদের জন্য এই ক্লাস। আমাদের সাবজেক্টের নাম প্রত্যক্ষণ মতবাদ, কোর্স কোড 242905। এটা আমার 10 নম্বর লেকচার। এর আগে আমি এই বিষয়ের উপর বিভিন্ন চ্যাপ্টারের উপর 9টা লেকচার দিয়েছি। আমাদের আজকের হলো চ্যাপ্টারের নাম ডিরেক্টিভ স্টেট থিওরি, নীতিশাজ্ঞাপক মতবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাস শুরু করার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার একটা ইমেল আইডি আছে, চাইলেই তোমরা এই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা তোমার যিনি কলেজের শিক্ষক আছেন, শ্রেণী শিক্ষক আছেন, তার সাথেও হলো আমার সম্পর্কে আলোচনা করতে পারো। এবং হলো যে তোমরা নিশ্চয় হলো আমার নাম বললে তোমার স্যার আমাকে হলো চিনবে, আমি এটা আশা করি এবং বিশ্বাস করি। কারণ বাংলাদেশের প্রায় সকল শিক্ষকের সাথেই হলো আমার যোগাযোগ আছে। দেখো, আমরা এখন জেনে নেই গত ক্লাসে আমরা কি কি বিষয় জেনেছিলাম। তো গত আমরা 2টে ক্লাস করেছিলাম সমগ্র মতবাদের উপরে। সেই জিনিসগুলো ছিল ভূমিকা, সমতাবাদের সংজ্ঞা, সমগ্রতা মতবাদের মুখ্য নীতিসমূহ, সমগ্র মতবাদের গৌণ নীতিসমূহ, সমগ্রতা নীতির দ্বারা ব্যাখ্যায়িত প্রত্যক্ষমূলক ঘটনা, শারীরিক সমগ্রতাবাদ, সমতাবাদীদের অবদান এবং সমতাবাদের সমালোচনা। আমরা প্রতিটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছিলাম এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক একইভাবে আমরা একটা নতুন চ্যাপ্টার আলোচনা করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারের নাম তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। দেখো, আজকের আমরা পাঠ শেষে যা যা জানতে পারবো সেগুলো হলো নিম্নরূপ। প্রথমত আমরা জানবো নতুন দৃষ্টিভঙ্গি, তারপরে হলো নির্দেশনামূলক মতবাদ, তারপরে জানবো মতবাদটির প্রাথমিক বিবৃতি, মতবাদটির পক্ষে পরীক্ষামূলক প্রমাণ। এই পরীক্ষামূলক প্রমাণের উপর অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে একটি হলো প্রত্যক্ষণের উপর পেশনা বা চাহিদার প্রভাব, আর প্রত্যক্ষণের উপর পুরো পরিস্থিতির প্রভাব, প্রত্যক্ষণের উপর শাস্তির প্রভাব, এখানে পুরস্কার এবং শাস্তির প্রভাব হবে, প্রত্যক্ষণের উপর মূল্যবোধের প্রভাব, প্রত্যক্ষণের উপর বস্তুর মূল্যমানের প্রভাব, প্রত্যক্ষণের উপর আবেগের প্রভাব এবং প্রত্যক্ষণের উপর ব্যক্তিত্বের প্রভাব। এবং সর্বশেষে আমরা দেখব যে নির্দেশনামূলক মতবাদের সমালোচনা। তো প্রিয় শিক্ষার্থী, হয়তোবা প্রথম ক্লাসে এই চ্যাপ্টারটার উপর আমি 2টে ক্লাস নিব। হয়তোবা প্রথমটাতে এতগুলো আলোচনা করা কোনোভাবেই সম্ভব হবে না। হয়তোবা আমরা এই জিনিসগুলো আলোচনা করব এবং এটার মধ্যে 2-1টা আলোচনা করতে পারি। তো চলো প্রথমে আমরা জেনে নেই নতুন দৃষ্টিভঙ্গি কি। দেখো, যে নতুন দৃষ্টিভঙ্গি, আমরা জানি যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞান হলো আচরণ নিয়ে এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকে। মনোবিজ্ঞানের উৎপত্তি হয় কিসের মাধ্যমে? প্রথমত হয় উদ্দীপকের মাধ্যমে। উদ্দীপক আমাদের পঞ্চ ইন্দ্রিয়ে উদ্দীপনা সৃষ্টি করে। সেই উদ্দীপনা
অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায়, সেই মস্তিষ্ক কোনো নির্দেশনা প্রদান করেন, সেগুলো বহির্মুখী স্নায়ুর মাধ্যমে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গে চলে যায় এবং আমরা তখন প্রতিক্রিয়া করি। এই প্রতিক্রিয়ার নাম কি ছিল? আচরণ। তাহলে আমরা একটু হলো জেনে নেই। প্রথমে হলো কি? উদ্দীপক। তারপরে কি হয়? তারপরে হয় সংবেদন। তাহলে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে যখন আমাদের মস্তিষ্কে যায় তখন হয় কি? সংবেদন। মস্তিষ্ক এটার বিচার বিশ্লেষণ করে এবং বহির্মুখী স্নায়ুর মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দেয়। তখন আমরা সেটা করি কি? প্রতিক্রিয়া। আমরা করি কি? প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া করাটার নাম হলো কি? আমাদের আচরণ। ঠিক আছে, তোমরা কি ক্লিয়ার ব্যাপারটা? তো যেহেতু আমাদের উদ্দীপকের শুরু এবং হলো আচরণে গিয়ে শেষ, এবং মনোবিজ্ঞানকে আমরা বলছি আচরণের বিজ্ঞান। তো দেখো, বাস্তব জগতে নিয়োজিত অভিযোজিত করতে গিয়ে, বাস্তব জগতে নিজেকে অভিযোজিত করতে গিয়ে মানুষ বা প্রাণী নানা রকম আচরণ প্রদর্শন করে থাকে। কেবলমাত্র যথাযথ আচরণ মানুষের সুষ্ঠু সংগতি বিধান করতে পারে। দেখো, মানুষের এই বিভিন্নমুখী আচরণের পিছনে নানা প্রকার চল কাজ করে। তোমরা নিশ্চয়ই প্রথম বর্ষেই হলো চল সম্পর্কে জেনেছো। সাধারণভাবে আমরা জানতাম চল হলো 4 প্রকার, এর মাঝেও হলো অনেক ভাগ ছিল। তো এখানে দেখো যে আবেগ, পেশনা, মনোভাব, ব্যক্তিত্ব, প্রত্যক্ষণ, শিক্ষণ। সাধারণত আমরা এই চলগুলোকে কি মধ্যবর্তী চল বলতাম। এগুলো মানুষের ভিতরে থাকতো। এগুলো কোথায় থাকে? সাধারণত হলো মানুষের ভিতরে থাকে। মানুষের ভিতর থেকে এগুলোকে কোনোভাবে বাদ দেওয়া যায় না। তাহলে প্রথমে আমরা জেনে নিই 4টে চল কি কি ছিল। অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল এবং 4 নম্বরটা ছিল বাহ্যিক চল। তো এই 3 নম্বরটার মধ্যে এই চলগুলোকে সাধারণত হলো ফেলা যায়। এগুলো যে আবার অন্য চল হবে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু আমি বলছি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মধ্যবর্তী চল হিসেবে কাজ করে। তো সেদিক থেকে বিচার করলে প্রত্যক্ষণ মনোবিজ্ঞানের একটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যক্ষণ দেখো যে এই জিনিসগুলো হলো কি মানুষের আচরণে কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে। আর প্রত্যক্ষণও একটা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, মূলত প্রত্যক্ষণ একটি অধিক জটিল প্রক্রিয়া। এটা আরো একটি গুরুত্বপূর্ণ চল সংবেদনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যক্ষণের মাধ্যমে প্রাণী তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সজাগ হয়। তাহলে আমরা প্রত্যক্ষণের মাধ্যমে কি করি? পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সজাগ হই এবং জানতে পারি। সাধারণত প্রত্যক্ষণ হলো সংবেদন ও প্রতিক্রিয়ার দুইয়ের মধ্যবর্তী একটি মানসিক প্রক্রিয়া। দেখো, কিছুক্ষণ আগে আমি কিন্তু কি লিখছিলাম, কি বলছে এখানে? বলছে যে সংবেদন ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী মানসিক প্রক্রিয়াকে আমরা বলছি প্রত্যক্ষণ। সংবেদন আর আচরণ, দেখো এটা হলো আমাদের সংবেদন আর এটা হলো আচরণ। এই আচরণের হলো মধ্যবর্তী প্রক্রিয়াকে কি বলতেছে? প্রত্যক্ষণ। এখানে যদিও আমাদের প্রতিক্রিয়া ছিল, এর মধ্যবর্তী একটা অংশই কিন্তু হলো প্রত্যক্ষণ। ওকে, অবশ্য প্রতিক্রিয়া করার আগেই আমাদের কিন্তু প্রত্যক্ষণ হয়ে থাকে। পৃথিবীর যাবতীয় বস্তু সম্পর্কে আমরা যে অভিজ্ঞতা লাভ করি, অর্থাৎ পৃথিবীকে আমরা যেমন দেখি, শুনি, স্পর্শ করি, অনুভব করি, স্বাদ পাই, ঘ্রাণ নেই, সেগুলি আমাদের প্রত্যক্ষণ। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেভাবে আমরা চারিদিকটাকে দেখে থাকি সেটাই আমাদের কিন্তু প্রত্যক্ষণ। মনোবিজ্ঞানের পরীক্ষণে সুপ্রাচীন পদ্ধতিতে কয়েকটি চল, যেমন পরীক্ষণ পাত্রের মনোভাব, চাহিদা, মূল্যবোধ, ব্যক্তিত্ব ইত্যাদি বাদ দেওয়া হতো। দেখো, এই যে মানুষের যে অন্তর্বর্তী, সাধারণত বলছি আবারও, কিন্তু ভুল করার কোনো চান্স নাই, সাধারণত মনোভাব, চাহিদা, মূল্যবোধ এই অন্তর্বর্তী চলগুলোকে পরীক্ষণের ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়া হতো। এগুলোর উপর কোনো পরীক্ষণ অ্যাপ্লাই করা হতো না। কোনো মনোবিজ্ঞানী পরীক্ষণে এই চলগুলো অন্তর্ভুক্ত করলে তাদেরকে দুর্বল পরীক্ষক বলা হতো। দেখো, একটা ক্রিটিসাইজ ছিল, একটা সমালোচনা ছিল যে যারা দুর্বল তারাই হলো এদেরকে চল হিসেবে গ্রহণ করে থাকে। অথচ কিন্তু এখন এই ব্যাপারগুলো কিন্তু নাই। এখন অবশ্যই মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হলে মানুষের এই বিষয়গুলোর উপর
অবশ্যই অবশ্যই জোর দিতে হবে। দেখো, যদিও আচরণবাদীরা এই পদ্ধতি জোরালোভাবে সমর্থন করতেন, যারা আচরণবাদী ছিলেন সেই সময় থেকে তারা বলতেন যে মানুষের আচরণকে, মানুষের প্রত্যক্ষণকে সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে, সঠিকভাবে জানতে গেলে অবশ্যই এগুলোকে চল হিসেবে ধরতে হবে এবং এদের উপর গবেষণা চালাতে হবে। তো হয়তোবা আচরণবাদীদের কথাই হলো পরবর্তীতে এখন সত্যি বলে প্রমাণিত হয়েছে। দেখো, মনোবিজ্ঞানের গবেষণায় এই চলের প্রভাবের উপর পরীক্ষণ করা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এই চলগুলোর উপর কিন্তু নিয়মিত গবেষণা হয়। বললাম তো, মানুষকে যদি মানুষ হিসেবে আমরা উপলব্ধি করতে চাই, এই চলগুলোকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। মনোবিজ্ঞানের পরীক্ষণের এই নতুন ধারাকে নতুন দৃষ্টিভঙ্গি বা নিউ লুক বলা হয়। এই যে মনোবিজ্ঞান যে আগে এটাকে গণ্য করতো না, এখন গণ্য করে, এই জিনিসটাকে সেই জন্য আমরা বলছি নতুন দৃষ্টিভঙ্গি। খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষণের এই নতুন আন্দোলন অভিজ্ঞতা অনেক তথ্য সংগ্রহ করেছে, যার ফলে পরীক্ষণ মনোবিজ্ঞানে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে দেখো যে এরা খুব অল্প সময়ের মধ্যে একটা নিজের অবস্থান ভালো করে কিন্তু তৈরি করতে পেরেছে। এই তাদের যে আন্দোলন ছিল, যাদের যে নতুন একটা ধারা দৃষ্টিভঙ্গি ছিল, সেটা সকলের কাছে খুব সহজেই গ্রহণযোগ্য হয়েছে, যেটা অনেক অনেক মতবাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে। এবার দেখো, আমরা চলে আসলাম নির্দেশনামূলক মতবাদে, ডিরেক্টিভ স্টেট থিওরি। মনোবিজ্ঞানী ব্রুনার এবং পোস্টমান এই মতবাদের প্রতিষ্ঠাতা। তাদের মতে মূলত প্রত্যক্ষণীয় সংগঠন কতগুলো উপাদানের মাধ্যমে ঘটে থাকে। তাহলে কারা এর জন্মদাতা, প্রতিষ্ঠাতা? ব্রুনার এবং পোস্টম্যান। অবশ্যই মনে করে রাখো, তার কারণ 1 মার্কের প্রশ্নে এটা আসতে পারে। তো তারা বললো কি, প্রত্যক্ষণীয় সংগঠনের ক্ষেত্রে কতগুলো উপাদানের মাধ্যমে ঘটে থাকে। এগুলো 2 প্রকার, একটা হলো উদ্দীপক উপাদান আর একটা হলো জৈবিক উপাদান। তো এগুলো উদ্দীপক থেকে আসে, সেগুলোকে আমরা বলছি উদ্দীপক উপাদান। তোমরা এর আগে প্রত্যক্ষণের যে প্রথম চ্যাপ্টারটা আমরা প্রথম দিন পড়েছিলাম, সেগুলোতে উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদানগুলো ভালোভাবে বর্ণনা করা ছিল। যেমন নৈকট্য, সাদৃশ্য, বস্তুর আকার, আকৃতি, এটা সেটা, এগুলো ছিল। আর জৈবিক উপাদান দেখো, এগুলো ব্যক্তির নিকট থাকে, ব্যক্তির ভিতরে এগুলো থাকে, কোনোভাবেই কিন্তু বাহিরে টেনে বের করা যায় না। তো যেমন দেখো, যেমন ব্যক্তির আবেগ, মনোভাব, মূল্যবোধ, ব্যক্তিত্ব, এগুলোকে আমরা বলছি জৈবিক উপাদান। পরীক্ষণের সময় এগুলো উপস্থিত থাকবেই, কোনোভাবেই বাইরে বের করা সম্ভব কিন্তু হবে না। ব্রুনার এই উপাদানগুলোকে আবার 2 ভাগে ভাগ করছেন। যদিও ভাগ করছেন, ভাগগুলো কিছুক্ষণ আগে যে 2টা ভাগ আমরা পড়লাম সেই মতোই, শুধু নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটা নাম হলো স্ট্রাকচারাল ফ্যাক্টর, একটা বিহেভিয়ারাল বা মোটিভেশনাল ফ্যাক্টর। স্ট্রাকচারাল ফ্যাক্টরে কি ছিল দেখো, উদ্দীপকের নকশা। তার মানে হলো কিসের মতো? তার মানে হলো উদ্দীপক উপাদানের মতো। আর 2 নম্বর হচ্ছে বিহেভিয়ারাল বা মোটিভেশনাল, যেমন চাহিদা, পেশনা, আবেগ, পূর্ব প্রস্তুতি ইত্যাদি। তার মানে এটা হলো জৈবিক উপাদানের মতো। বস্তুত স্টিমুলাস এবং স্ট্রাকচারাল ফ্যাক্টর একই এবং অর্গানিজম এবং মোটিভেশনাল ফ্যাক্টর একই, যে কথাটা আমি এইমাত্র বললাম। মনোবিজ্ঞানের গবেষণায় প্রাথমিক পর্যায়ে মোটিভেশনাল ফ্যাক্টরগুলোকে উপেক্ষা করা হতো, মানে জৈবিক উপাদানগুলোকে উপেক্ষা করা হতো, এগুলোর উপর গবেষণা করা হতো না। গবেষণার ক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণ করা হতো এবং স্ট্রাকচারাল ফ্যাক্টরগুলো মানে উদ্দীপক উপাদানগুলোর উপর জোর দেওয়া হতো বা প্রাধান্য দেওয়া হতো। পূর্বের গবেষকগণ শুধু উদ্দীপক উপাদান ভিত্তিক গুলোকে অনির্ভরশীল চল হিসেবে ব্যবহার করতেন, কিন্তু জৈবিক উপাদানগুলোকে অনির্ভরশীল চল হিসেবে ব্যবহার করতেন না। সত্যিকার অর্থে এই কারণেই মানুষের আচরণ সম্পর্কে সঠিকভাবে জ্ঞান বা তথ্য সংগ্রহ করা কিন্তু যেত না, যেটা এখন মানুষের গভীরতা সম্পর্কে ভালোভাবে জানা যায়। কারণ তাদের জ্ঞান ছিল সীমিত, তারা মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সের ভূমিকার সঙ্গে ততটা অবগত ছিলেন না। আসলে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যত হলো উন্নতি সাধন করেছে, জ্ঞান বিজ্ঞান যত দূর এগিয়েছে, আগে কিন্তু তত দূর এগিয়ে যায়নি। আসলে বিজ্ঞানীরা অবগত থাকতেন না। সেরিব্রাল কর্টেক্স আমাদের মস্তিষ্ক আবরণ, যেটা উপরের সবচেয়ে বড় আবরণ ধূসর রঙে,
তার ভূমিকা কেমন, এর উপরে জৈবিক উপাদানগুলোর ভূমিকা কেমন, সেটা সম্পর্কে তৎকালীন বিজ্ঞানীরা তেমন কিন্তু জানতেন না। তাহলে এই ধরনের মতবাদটিকে ফর্মাল থিওরিস্ট বলা হতো, তাদের মতবাদকে বলা হতো ফর্মাল থিওরি। তাদের মধ্যে মোটিভেশন নিয়ে যারা গবেষণা করেন তারা দুর্বল গবেষক। তাহলে তারা হলো কি মোটিভেশন নিয়ে, মানুষের মোটিভেশন নিয়ে গবেষণা করতে চাননি, আর যারা করেছিল তাদেরকে অপবাদ দিয়েছিল যে তারা হলো দুর্বল মানের গবেষক। কিন্তু পরবর্তীতে ব্রুনার বলেন, প্রত্যক্ষণ সম্পর্কে সঠিকভাবে বুঝতে গেলে কেবলমাত্র স্ট্রাকচারাল ফ্যাক্টরগুলো নিয়ে গবেষণা করলেই চলবে না, সেই সাথে মোটিভেশনাল ফ্যাক্টরও বিবেচনায় আনতে হবে। তাহলে ব্রুনার হলো সেই ব্যক্তি যে হলো জোর দিয়ে এই কথা হলো বলতে পেরেছিলেন যে শুধু উদ্দীপক উপাদান নিয়ে গবেষণা করলে হবে না, সাথে সাথে জৈবিক চলগুলো নিয়ে হলো গবেষণা করতে হবে, সেগুলো বিবেচনায় আনতে হবে। এই যে ব্রুনারের মতবাদের সাথে যারা একমত প্রকাশ করেন তাদেরকে বলা হতো ফাংশনাল থিওরিস্ট, এবং যাদের মতবাদকে বলা হয় ফাংশনাল থিওরি। ব্যাপারটা এবার দেখো যে তাহলে ব্রুনার কোন ধরনের মনোবিজ্ঞানী? ফাংশনাল হলো বিজ্ঞানী বা মতবাদ। এই মতবাদের মতে প্রত্যক্ষণ সম্পর্কে সামগ্রিক ধারণা আনতে হলে উদ্দীপক উপাদানের পাশাপাশি ব্যক্তিনিষ্ঠ উপাদানগুলোকে বিবেচনায় নিয়ে আসতে হবে। তাহলে এই মতবাদ বললো কি প্রত্যক্ষণ সম্পর্কে সামগ্রিক ধারণা আনতে হলে উদ্দীপক উপাদান যেমন আমাদের জানতে হবে, পাশাপাশি আমাদের ব্যক্তিনিষ্ঠ উপাদান বা জৈবিক উপাদানগুলো একই সাথে জানতে হবে। মনোবিজ্ঞানের গবেষণায় এই যে পরিবর্তন, একে বলা হয় নিউ লুক বা নতুন দৃষ্টিভঙ্গি। বর্তমান মনোবিজ্ঞানের গবেষণায় এই চলের প্রভাবের উপর পরীক্ষণ করা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখো ব্যাপারটা যে এক সময় যে বিষয়গুলোকে কোনো হিসেবের মধ্যেই রাখা হতো না বা ধরা হতো না, এখন সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত গবেষণা চালু করা হয়, নিয়মিত গবেষণা করা হয়। এই নিউ লুক হতে পরবর্তীতে মূল মতবাদের সৃষ্টি হয়। এই মতবাদের নাম হলো নির্দেশনামূলক মতবাদ বা ডিরেক্টিভ স্টেট থিওরি। তো আমরা এখন মূল থিওরিতে সরাসরি প্রবেশ করব। দেখো যে আমাদের প্রত্যক্ষণমূলক অভিজ্ঞতা, মতবাদটির মানে বিবৃতি কি সেটা আমরা জানার চেষ্টা করি। দেখো আমাদের প্রত্যক্ষণমূলক অভিজ্ঞতা কতগুলো জৈবিক চল যেমন মনোভাব, মূল্যবোধ, চাহিদা ইত্যাদি প্রবণতা কর্তৃক প্রভাবিত এবং নির্দেশিত হয়ে থাকে। ব্যক্তির মনোভাব, চাহিদা, মূল্যবোধ, প্রবণতা এবং সর্বদাই ব্যক্তিত্ব মিলে একটি কেন্দ্রীয় নির্দেশ জ্ঞাপক অবস্থা সৃষ্টি করে। তাহলে আবারও দেখো পড়ি আমি। ব্যক্তির মনোভাব, চাহিদা, মূল্যবোধ, প্রবণতা এবং সর্বদাই ব্যক্তিত্ব মিলে একটি কেন্দ্রীয় নির্দেশ জ্ঞাপক অবস্থার সৃষ্টি করে। এই জন্য একে নির্দেশ জ্ঞাপক অবস্থা বা ডিরেক্টিভ স্টেট থিওরি বলা হয়। মতবাদটির পক্ষে অনেকগুলো হলো পরীক্ষণ করেছিলেন বিভিন্ন বিজ্ঞানী, এই জিনিসগুলো দেখার চেষ্টা করেছিলেন, এবং এই মতবাদটির পক্ষে হলো অনেকগুলো আমরা প্রমাণ পেয়েছি। সেগুলো উদাহরণ আকারে একে একে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো যে নীতিশাস্ত্র মতবাদের সাপেক্ষে পরীক্ষণমূলক প্রমাণগুলো কি কি ছিল সেটা আমি বলি। যে প্রথমটা, প্রত্যক্ষণের উপর পেশনা বা চাহিদার প্রভাব। তাহলে চাহিদা বা পেশনা আমাদের প্রত্যক্ষণের উপর কেমন করে প্রভাব বিস্তার করে সেটা আমরা জানার এবার চেষ্টা করি। দেখো প্রত্যক্ষণের ক্ষেত্রে জীবের পেশনা বা চাহিদা একটি প্রভাব রয়েছে। ব্যক্তির চাহিদা যত বেশি তীব্র হবে তত বেশি ব্যক্তি তার চাহিদার সাথে সামঞ্জস্যশীল বস্তু প্রত্যক্ষণে তৎপর হবে। তাহলে আমরা যে জিনিসটা চাইব বা পেশনা থাকবে বা চাহিদা থাকবে সেই জিনিসটাই শুধু আমাদের চোখে পড়বে। তোমাদের একটা উদাহরণ বলি, যে তোমরা খবরের কাগজে কি পড়ো একটু চিন্তা করো। দেখা যাবে যে যদি তুমি বেকার থাকো তাহলে তুমি কিন্তু পত্রিকার কোথায় বা কোন পত্রিকায় চাকরির খবর পাওয়া যায় সেটাই কিন্তু তুমি খুঁজবা, এবং তোমার চোখে সেই চাকরির খবরগুলোই আগে আসবে। অথবা ফেসবুকেও কিন্তু চাকরির খবরই তুমি হলো আগে আগে পাবে। কিন্তু যারা অন্যদিকে যাদের হলো
নেশা পেশা বা প্যাশন, তারা কিন্তু সেই ধরনের জিনিসগুলোই হলো পাবে। এই জিনিসটাই হলো এখানে বলার চেষ্টা করা হয়েছে। তাহলে আবার যদি বলি যে বনের মধ্যে যদি কি একজন হলো প্রাণী বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হয়, সে কিন্তু ছোট বড় বিভিন্ন রঙের বেরঙের সাইজের প্রাণী কিন্তু দেখবে, তার চোখ এড়িয়ে কিন্তু যাবে না। তার মানে তার হলো চাহিদা হলো প্রাণী নিয়ে, সে বিভিন্ন প্রাণী দেখতে চায়। যদি একজন উদ্ভিদ বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হয়, সে কিন্তু প্রাণীর দিকে যতটা নজর থাকবে তার চেয়ে নজর থাকবে বিভিন্ন প্রজাতির গাছের প্রতি। যার চাহিদা যেরকম তার প্রত্যক্ষণও কিন্তু সেই রকম হবে। দেখো স্যানফোর্ডের গবেষণা আমরা জানি, এর আগে তোমরা প্রতিটা ইয়ারেই প্র্যাকটিক্যালি কিন্তু স্যানফোর্ডের গবেষণা করেছিল, মানে জেনেছিল যে ক্ষুধার্ত অক্ষুধার্ত পরীক্ষণ পাত্র নিয়ে শব্দ সম্পূর্ণকরণ একটি পরীক্ষণ। তিনি পরীক্ষণ পাত্রকে কতগুলো অসম্পূর্ণ শব্দ সম্পূর্ণ করতে দেন। ফলাফলে কি দেখা যায় যে ক্ষুধার্ত পরীক্ষণ পাত্ররা অসম্পূর্ণ শব্দকে খাদ্যের নাম হিসাবে প্রত্যক্ষণ করে, কিন্তু যারা অক্ষুধার্ত পরীক্ষণ পাত্র ছিল তারা কিন্তু অসম্পূর্ণ শব্দকে খাদ্যের নাম হিসেবে প্রত্যক্ষণ করেনি। যেমন এই পরীক্ষণ পাত্রদের দেওয়া ছিল ME, তারপরে হলো ... বলা ছিল যে এটা একটা অসম্পূর্ণ শব্দ, তোমরা যে কোনো বর্ণ লাগিয়ে আলফাবেট লাগিয়ে এটাকে সম্পূর্ণ করতে পারবা। তো দেখো যারা হলো ক্ষুধার্ত ছিল তারা বলল এটাকে মিট বা মিল, মানে খাবারের ব্যাপার স্যাপার। আর যারা অক্ষুধার্ত পরীক্ষণ পাত্র ছিল তারা এটাকে বলল মিট, মানে সাক্ষাৎ করা, এবং হলো মিন বা অর্থ। এই পরীক্ষণে তারা দেখেন যে মানে ফলাফলে দেখা যায় যে বা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে শারীরিক চাহিদার উপর প্রত্যক্ষণের প্রভাব আছে। এইভাবে দেখো যে ক্ষুধার্ত পরীক্ষণ পাত্রকে দেওয়া হলো মি দিয়ে ... অক্ষুধার্ত পাত্রকে দেওয়া হলো মি দিয়ে ... তাহলে এরা দেখেছিল মিট মিল আর এরা দেখলো মিট মিন। এইরকম ভাবে কি ক্ষুধার্ত এবং অক্ষুধার্তর ভিত্তিতে পার্থক্য লক্ষ্য করা যায়। লেভিন, সেইন এন্ড মার্ফি 1942 সালে দেখেন আরেকটি পরীক্ষণ করেন। তারা হলো দ্ব্যর্থবোধক অস্পষ্ট ছবির প্রভাব দেখাতে পারেন। তারা পরীক্ষণে তারা ক্ষুধার্ত এবং অক্ষুধার্ত দুই দল পরীক্ষণ পাত্রকে অস্পষ্ট ছবি প্রত্যক্ষণ করতে দেন। এই ছবিগুলো ছিল অস্পষ্ট এবং সাদা কালো। দেখো ফলাফলে কি দেখা যায় যে ক্ষুধার্ত পরীক্ষণ পাত্ররা অস্পষ্ট ছবিকে খাদ্য হিসেবে প্রত্যক্ষণ করেছে, কিন্তু অক্ষুধার্তরা ভিন্নভাবে প্রত্যক্ষণ করেছে। দেখো যারা হলো যাদের হলো পেটে ক্ষুধা ছিল তারা কি খাবার মানে ছবিগুলোকে কি খাদ্যদ্রব্যের ছবি হিসেবে দেখেছিল, কিন্তু যারা ক্ষুধার্ত ছিল না তারা কিন্তু ভিন্নভাবে দেখেছে। আসলে যে ধরনের দ্ব্যর্থবোধক মানে এই ছবিগুলো দিয়ে যার যেমন হলো ব্যক্তিত্ব বা মনের অবস্থা, তারা কিন্তু সেই ধরনের অর্থ কিন্তু এখানে করবে। এগুলো আসলে সত্যিকারের সঠিক কোনো অর্থ নাই। তোমরা মনে হয় জানো যে রোশাককালের ছাপ অভিক্ষা, এই অভিক্ষা দিয়ে মানুষের ব্যক্তিত্ব পরিমাপ করা যায়। আসলে ছবিগুলো ছিল সেই রকমের যে এটার কোনো নির্দিষ্ট অর্থ ছিল না। কিন্তু তারপরে দেখো যে এগুলো দিয়ে কি তারা ক্ষুধার্ত এবং অক্ষুধার্ত দুই দল পরীক্ষণ পাত্র দুই ধরনের কিন্তু ছবি লক্ষ্য করেছিল। আমরা কিছু এবার ছবি দেখি নেই। দেখো এটা দিয়ে কি মনে হয়, সবার ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন রকম হতে পারে। দেখো এটা কি মনে হতে পারে, কারো কারো ক্ষেত্রে যারা জ্ঞান বিজ্ঞানের দিকে তোমরা বেশি ঝুঁকে আছো হয়তো বা মনে হতে যে মঙ্গল গ্রহে কোনো একটা যান বাংলাদেশ থেকে পৃথিবী থেকে পাঠিয়েছে, সেই যানটা এরকম হতে পারে। যার যেমন হলো আমাদের টেন্ডেন্সি বা মনোভাব, আমরা তারা সেই ধরনেরই হলো এই ছবিটা দেখে থাকবো। এখানেও দেখো আরো কয়েকটা আছে। কি মনে হতে পারে, এখানে মনে হতে পারে কারো কারো মনে হতে পারে দুইটা মানুষ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, কারো কারো মনে হতে পারে যে এখানে বানর দাঁড়িয়ে আছে, বা এখানে মনে হতে পারে কোনো প্রাণী আছে। এরকম আমাদের কিন্তু এগুলো মনে হতে পারে। সত্যিকার অর্থে এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নাই।
ভিন্ন জনের কাছে কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন রকম হবে। তো এরূপ আরেকটি পরীক্ষণ করেন ম্যাকলিল্যান্ড এবং অ্যাটকিনসন। আচ্ছা, বানানটা যতদূর সম্ভব ভুল হয়ে গেছে। যে যারা ক্ষুধার্ত তাদের চেয়ে অক্ষুধার্ত পরীক্ষণ করতে হয় অভিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে উপস্থাপিত অস্পষ্ট ছবিসমূহ খাদ্যজাতীয় বস্তু হিসেবে বেশি প্রত্যক্ষণ করেন। তাহলে দেখো যে অভিক্ষেপণ যন্ত্র একটা বিশেষ ধরনের যন্ত্র, যেটা দিয়ে খুব অল্প সময়ের জন্য লাইট জ্বালানো হয় এবং ছবিটা মানে দেখা যায়। লাইটটা যেহেতু খুব অল্প 0.1 মিলি সেকেন্ডের জন্য দেখা যায়, সুতরাং ছবিটা অল্প সময় দেখা যাবে। তো যখন অস্পষ্ট ছবি দেখা যায় তখন যারা ক্ষুধার্ত ছিল তারা হলো কি খাবারের ছবি বেশি দেখেছিল, কিন্তু অক্ষুধার্ত যারা ছিল তারা কিন্তু খাবারের ছবি সেরকম দেখেনি। তাহলে প্রত্যক্ষণের ব্যাপারে শারীরিক চাহিদা এবং তৃষ্ণার প্রভাব যে আছে আমরা এগুলোর মাধ্যমে প্রমাণ কিন্তু পেয়েছি। দেখো লাজারাসের একটা হলো পরীক্ষণ আমরা বলি, এটাও কিন্তু বেশ সুন্দর একটা পরীক্ষণ। যে পরীক্ষণ পাত্রদের সময়ব্যাপী, দেখো বিভিন্ন সময়ব্যাপী অভুক্ত রাখা হয়। তাদেরকে খাদ্যদ্রব্য যেমন পিঠা, আঙ্গুর ইত্যাদির ছবি এবং অন্যান্য বস্তুর ছবি যেমন সিগারেট, লাইটার যন্ত্রের মাধ্যমে খুব অল্প আলোতে দেখানো হয়। তাহলে এখানে আলো অল্প এবং অল্প সময়। ফলাফলে দেখো যে যারা বেশি সময় অভুক্ত ছিল তারা খাদ্যদ্রব্যের ছবি সঠিকভাবে শনাক্ত করতে পেরেছিল। তাহলে যাদের হলো পেটে ক্ষুধা ছিল তারা যেগুলো সত্যিকারের খাদ্যদ্রব্য ছিল সেগুলো কিন্তু ঠিকভাবে চিনতে পেরেছিল। তবে আরো একটা ব্যাপার এখানে দেখা যায় যে যদি অধিক সময় 7-8 ঘন্টা কাউকে না খেয়ে রাখা হয়েছিল, তারা কিন্তু অভুক্ত থাকার সময় বাড়ার সাথে সাথে শনাক্তর হারও আস্তে আস্তে কমেছিল। তাহলে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সঠিকভাবে ছবিগুলো বুঝতে পেরেছিল, কিন্তু সেই অবস্থার বাইরে গিয়ে তারা আর সঠিকভাবে ছবিগুলো চিনতে পারেনি। হয়তোবা এখানে মাথার গ্লুকোজ কমে যাওয়ার কারণে এরকম হতে পারে। তাহলে সিদ্ধান্ত কি? শারীরিক চাহিদা ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে। এবার প্রত্যক্ষণের উপর পূর্ব প্রস্তুতির প্রভাব। কোনো কিছু প্রত্যক্ষণের সময় আমাদের পূর্ব প্রস্তুতি বিশেষ ভূমিকা পালন করেন। উপদেশ বা নির্দেশ দিয়ে অনেক সময় নির্দিষ্ট প্রস্তুতি তৈরি করে প্রত্যক্ষণের উপর তার প্রভাব লক্ষ্য করা হয়। দেখো কোনো কিছু প্রত্যক্ষণের সময় আমাদের পূর্ব প্রস্তুতি, তাহলে আগে থেকে আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটা বেশি ভূমিকা পালন করে। অনেক সময় কি উপদেশ ও নির্দেশ দিয়েও এই ধরনের পূর্ব প্রস্তুতি তৈরি করা যায়। যেমন খেলার মাঠে যে কিছুক্ষণ পর শুরু হবে, বা তোমাদের 10টার সময় হলো পরীক্ষা শুরু হবে, তাহলে কি আগে থেকে, অথবা তোমাদের 1 মাস পর পরীক্ষা শুরু হবে, আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি কিন্তু তৈরি করে রাখা যায়। দেখো শিপুলা, এটাও তোমরা প্র্যাকটিক্যালে অনেকবার লিখেছো, তাই তিনি একটা গবেষণা পরিচালনা করেন। সেই গবেষণাটাই আমরা এখানে দেখার চেষ্টা করছি। এতে পরীক্ষণ পাত্রদের 2টি ভাগে ভাগ করেন এবং পরীক্ষণের জন্য কতগুলো অর্থহীন শতাংশ কেন্দ্রিক যন্ত্রের সাহায্যে উপস্থাপন করেন। দেখো 2 ভাগে ভাগ করা মানে একটা হলো পরীক্ষণ দল আর একটা হলো নিয়ন্ত্রিত দল। দুটো দলেরই কিন্তু সকল কিন্তু বৈশিষ্ট্য সমান থাকে, তবেই কিন্তু দুটো দলে ভাগ করা যায়। তাহলে কেমন শতাংশ দিলেন? অর্থহীন শতাংশ, যাতে হলো পরীক্ষণের উপর কোনো প্রভাব বিস্তার না করে। কোন যন্ত্র ব্যবহার করা হয়েছে? খন্দ্রিক যন্ত্র, মানে অল্প সময়ের জন্য আলো ভেসে ওঠে যাতে পরীক্ষণপত্র দীর্ঘ সময়ের জন্য দেখতে না পারে। এতে একদলকে তিনি নির্দেশ দেন যে তোমরা হলো প্রাণী সম্পৃক্ত শব্দ এখানে দেখবে। তাহলে একদল কি দেখবে? এই মানে কিছু যে শব্দ দেখাবে সেগুলোর মধ্যে কিসের নাম আছে? প্রাণীর নাম। আর অন্য দলকে তিনি হলো বলেন যে তোমরা হলো এখানে যে শব্দগুলো থাকবে সেগুলো হলো কি সম্পর্কিত? ভ্রমণ, তোমরা যে হলো জার্নি বা বাইরে ঘুরতে যাবে সেই সমস্ত কিছু শব্দ হলো দেখবা। দেখো ফলাফলে কি দেখা যায়? ফলাফলে দেখা যায় নির্দেশের ফলে অর্থহীন শব্দাংশকে একদল প্রাণীর নাম হিসেবে, তাহলে একদল কি হিসেবে দেখলো? সবগুলো প্রাণীর নাম, এবং অন্য দল ভ্রমণ সমৃদ্ধ সমরাংশ হিসেবে প্রত্যক্ষণ করেছিল। তাহলে দেখো আমরা এরপরে বলতে পারি যে পূর্ব প্রস্তুতি প্রত্যক্ষকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। দেখো সত্যিকারে কিন্তু অর্থ কিন্তু নাই, এই ডিকশনারিতে কিন্তু এটা খুঁজে কিন্তু এই দুটো পাবা না। কিন্তু এটা কি করলো? সিক মানে বিশেষ ধরনের হলো পাখি, এই প্যারটও হলো কিছু একটা হলো পাখি। প্রাণী দল যাদের বলছে তোমরা হলো প্রাণীর ছবি দেখবে, তারা সিক এবং প্যারট হলো
বললো। দেখো যাদের বলছে তোমরা ভ্রমণের শব্দ দেখবে তারা বললো চেক এবং হলো পাসপোর্ট। হোটেলে থাকতে গেলে চেক করতে হয়, সেটা হলো চেক, আর এটা হলো কি পাসপোর্ট। ওকে, পাসপোর্ট হলো কি বিদেশ, এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে এটার খুব প্রয়োজন। তাহলে যাকে হলো যেরকম কথা বলা ছিল তারা সেই ধরনের শব্দ প্রত্যক্ষণ করলো। দেখো প্রত্যক্ষণের উপর এবার আমরা দেখি যে মূল্যবোধের প্রভাব। প্রতিটি ব্যক্তি তার নিজস্ব মূল্যবোধের প্রেক্ষাপটে অন্য ঘটনা বা বিষয়কে প্রত্যক্ষণ করে থাকে। তাহলে একজন ব্যক্তির মূল্যবোধ কেমন হবে তার উপর ভিত্তি করে সে কিন্তু কি প্রত্যক্ষণ করবে, বিভিন্ন জিনিসকে কিন্তু দেখবে। এই প্রসঙ্গে দেখো পোস্টম্যান, ব্রুনার এবং ম্যাকগিনিস একটি পরীক্ষণ পরিচালনা করে থাকেন। এই পরীক্ষণে তারা কি আলপোর্ট ভার্নন লিঞ্জে স্কেল, যে মূল্যবোধের যে স্কেলটা হয়তোবা তোমরা যখন টেস্ট করেছো এটা যত সময় সেকেন্ড ইয়ারে, সেই টেস্টে কিন্তু তোমাদের এই টেস্টটা করতে হয়। আলপোর্ট ভার্নন লিঞ্জে স্কেল একটা মূল্যবোধ পরিমাপ করার স্কেল। তারা এই স্কেল ব্যবহার করে ব্যক্তিগতভাবে হলো মূল্যবোধ পরীক্ষণপত্রের মূল্যবোধ পরীক্ষা নিরীক্ষা করেন। 6টি মূল্যবোধের সাথে সংযুক্ত 33টি শব্দ খন্দিরিক যন্ত্রের সাথে পরীক্ষণপত্রদের সামনে উপস্থাপন করেন। প্রথমে তারা মূল্যবোধ কার কোন মূল্যবোধ বেশি বা কেমন সেটা আগে পরিমাপ করেন, তারপরে হলো 36টি শব্দ এই খন্দিরিক আবার কিন্তু যেখানে হলো অল্প সময়ের জন্য লাইট জ্বলে, এরপরে চেষ্টা করলেও আর দেখা কিন্তু যাবে না, পরীক্ষণপত্রের সামনে উপস্থাপন করেন। টেস্ট প্রয়োগ করে ব্যক্তি 6টি বিষয়ে মূল্যবোধ পরিমাপ করা হয়। এরপরে দেখো যে মূল্যবোধগুলো ছিল তত্ত্বীয় মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মানে এরা টাকা সম্পর্কিত ব্যাপারগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকে। সৌন্দর্যবোধ, এরা সৌন্দর্যবোধগুলো বেশি। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়। ধর্মীয় মূল্যবোধ হলো যে এদের ধর্মীয় দিকটা অধিক পরিমাণে কিন্তু থাকে। দেখো পরীক্ষণ শেষে দেখা যায় পরীক্ষণ পাত্রদের মধ্যে যে মূল্যবোধ বেশি সেই জাতীয় শব্দগুলোই তারা বেশি প্রত্যক্ষণ করছে। তাহলে যাদের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ বেশি তারা অর্থনৈতিক জাতীয় শব্দগুলো বেশি দেখেছে, যাদের মধ্যে ধর্মীয় বেশি তারা হলো ধর্মীয় দেখেছে। যেমন যাদের মধ্যে অর্থনৈতিক মূল্যবোধ বেশি তারা অর্থনৈতিক সম্পর্কিত শব্দ কম সময়ে বেশি শনাক্ত করেছে। তাহলে দেখো যে যারা টাকা আয় ব্যয় বা অন্যান্য ব্যাপারগুলো জানেন, অর্থনৈতিক খবরগুলো রাখেন, তারা হলো অর্থনৈতিক মূল্যবোধ সম্পর্কিত বেশি শব্দগুলো দেখেছেন। তেমনি ভাবে যারা হলো ধর্মের প্রতি বেশ হলো শ্রদ্ধাবান বা শ্রদ্ধাভাজন তারা হলো কি ধর্ম, যেমন প্যাগোডা, মন্দির, মসজিদ অথবা ধর্মগ্রন্থের নাম, এগুলো হলো বেশি পরিমাণে দেখেছিলেন। তো আমরা ক্লাসের শেষে এসে গেছি। তো প্রশ্নপত্র যে শিক্ষার্থী তোমরা জানো যে এর আগেও আমি বলেছি যে এই তোমাদের চ্যাপ্টারটা 2টা ক্লাস হবে, প্রথম অংশটা অলরেডি হয়ে গেল। তো এই অংশের প্রশ্নপত্রগুলো আমরা পরের দিনের ক্লাস যেটা হবে সেই ক্লাসটাতে আমরা জেনে নিব, প্রশ্ন জানবো এবং উত্তর আমরা জানবো। তো যাই হোক, যে এখন আমরা জেনে নেই এই যে আজকে ক্লাসটা আমরা করলাম কোন কোন বিষয়গুলো জেনেছি। দেখো নতুন দৃষ্টিভঙ্গি জেনেছি, নির্দেশনামূলক মতবাদ কি সেটা জেনেছি, এই মতবাদটির প্রাথমিক বিবৃতি কি ছিল সেটা আমরা জেনেছি, আর মতবাদটির পক্ষে পরীক্ষামূলক প্রমাণগুলোর মধ্যে আমরা জানলাম প্রত্যক্ষণের উপর তৃষ্ণা বা চাহিদার প্রভাব জেনেছি, প্রত্যক্ষণের উপর উপস্থিতির প্রভাব জেনেছি, প্রত্যক্ষণের উপর মূল্যবোধের প্রভাব আমরা জেনেছি। এই 3টে আমরা এখন হলো জানলাম। নিশ্চয়ই আমরা পরের ক্লাসে বাকি যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। তো এর জন্য তোমরা কোন বই পড়তে পারো সেগুলো বলি। আলপোর্টের থিওরিজ অফ পারসেপশন অ্যান্ড দ্য কনসেপ্ট অফ স্ট্রাকচার, নিউ ইয়র্ক, জন উইলি অ্যান্ড সন্স, 1954। এই বইটা তোমরা হলো দেখতে পারো। চাপলিনের একটা বই আছে এই পারসেপশন থিওরি নিয়েই। আর সবচেয়ে তোমাদের আমি বলবো তোমরা হলো যে এমআর আলী স্যারের এই বইটা দেখতে পারো। এই বইটা দেখলে তোমরা ভালো করবে, যদিও স্যারের বইয়ে সিলেবাস অনুযায়ী যেহেতু নাই সেজন্য কিছুটা তোমরা সমস্যায় পড়তে পারো, কিন্তু স্যারের বইয়ে হলো আমি বলি মূল বই। আর
নিচে যে দেখো যে সরকার প্রমোদ চন্দ্র 2017 আছে, এটা হলো আমার বই। তোমরা এই আমার বইটা হলো দেখতে পারো। এখানে সিলেবাস অনুসারে লেখা আছে, কিন্তু তারপরেও আমি তোমাদের বলবো মূল বই অবশ্যই সবসময় পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো তারপরেও বলি, তোমরা অবশ্যই এই দুর্যোগের সময় সতর্ক থাকবে, ভালোভাবে থাকবে, কারণ তোমরাই পারো আমাদের এই সোনার বাংলাদেশকে ভালো রাখতে। তোমরা যদি এই সব কিছু মেনে না চলো, তাহলে কেউ হলো মেনে চলবে না। আর পাশাপাশি আমি বলে রাখি যে তোমরা অবশ্যই তোমাদের যদি চাকরি প্রিপারেশন নিতে চাও, চাকরি প্রিপারেশন তোমার শুরু করে দাও। যদি তুমি উদ্যোক্তা ব্যবসায়ী হতে চাও, তাহলে তুমি সেটা হলো শুরু করে দাও। যা হতে চাও সেটা অবশ্যই তুমি শুরু করো, তারপর বাড়িতে আসো, এটাই তোমার হলো সুবর্ণ সুযোগ। এবং পাশাপাশি পিতামাতাকেও সাহায্য করো। তো আবারও তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।